শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট পোষণে পাঠ্য অজিত দত্তের লেখা নগর কবিতার ওপর থেকে প্রশ্ন উত্তর। এর আগের একটি পর্বে আমরা টেক্সট পোষণে যতদূর পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম, আজকে ঠিক তার পরবর্তী অংশের উপর থেকে প্রথম লাইন ধরেই প্রশ্ন। দেখো, আজকে প্রথম প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী কি? বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে বলতে কবি কবিতায় কি বুঝিয়েছেন? এর মান হচ্ছে 3। কবি অজিত দত্ত নগর কবিতায় বাণিজ্য তরী বলতে মানব জীবন তথা কবিতার নিজের জীবনকেই উপস্থাপন করেছেন। এরপর দ্বিতীয় অংশের উত্তর, যে বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে বলতে কবি কবিতায় কি ব্যক্ত করেছেন। কবি অজিত দত্ত বাণিজ্য তরীর মধ্য দিয়ে তার নিজের জীবনকে উপস্থাপন করেছেন। এই বাণিজ্য তরী তটভূমিতে নগর করা রয়েছে, তবুও জোয়ার ভাটার প্রভাব এই বাণিজ্য তরীর ওপর কীভাবে পড়ছে তা কবিতায় কবি উপস্থাপন করছেন। যখন জোয়ার আসে তখন সেই নগর করে রাখা বাণিজ্য তরী প্রবল জলোচ্ছ্বাসে প্রবাহিত হতে চায়, কিন্তু পারে না, কেননা নগর করা রয়েছে বাণিজ্য তরী। আবার ভাটার সময় সেই বাণিজ্য তরী শুষ্ক বালুরাশির ওপর স্থিরীকৃতভাবেই পড়ে থাকে। কবিও তার বাস্তব জীবনে পারিবারিক সামাজিক প্রেক্ষাপটে নানান দায় দায়িত্ব কর্তব্য ও মায়ার বাঁধনে এমনভাবে আটকে আছেন যে তিনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষার এক রঙিন জগৎ মনের মধ্যে যতই পোষণ করুন না কেন, সেখানে পাড়ি দিতে সক্ষম হন না। মাঝে মধ্যেই সেই জগতে পাড়ি দেওয়ার আশাটা মনের মধ্যে জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে। আবার বাস্তব সচেতনতা কবিকে সেই জগৎ থেকে ফিরিয়ে নিয়ে আসে, ঠিক ভাটার শোষণের মতো। এখানে বাণিজ্য তরীর বাধা পড়ে থাকার মধ্য দিয়ে কবিও যে তার নিজের জীবনে বাস্তব প্রেক্ষাপটে বাধা পড়ে আছেন, এটাই ব্যক্ত করেছেন। এরপরে চলো দেখি আজকের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল বলতে কবি কি বুঝিয়েছেন? ঠিক তার পরের লাইন। কবি অজিত দত্ত নগর কবিতায় দাঁড় টানার প্রসঙ্গ আর মাছ তুলে পাল বাঁধার প্রসঙ্গ নৌকোকে প্রবাহিত করবার প্রয়াসের জন্যই ব্যক্ত করেছেন বা উপস্থাপন করেছেন। আসলে কবি এই নৌকোর মধ্য দিয়ে মানব জীবনকে উপস্থাপন করেছেন, নিজের জীবনকে তুলে ধরেছেন। কবি তার বাস্তবের প্রেক্ষাপটে পারিবারিক সামাজিক দায়িত্ববোধ আর মোহের বন্ধনে বাঁধা পড়ে থাকলেও মাঝে মধ্যেই তিনি তার মনের আশা আকাঙ্ক্ষার কল্পনার রঙিন জগতে পাড়ি দিতে চান। আর সেই পাড়ি দেওয়ার কারণেই তিনি তার মনের মধ্যে সেই জগৎ সম্পর্কে ভাবনাটাকে যখনই প্রবল করে তোলেন, সেটাই এখানে এই মাছ তুলে পাল বাঁধা আর দাঁড় টানার মধ্য দিয়ে প্রতিকায়িত হচ্ছে। ব্যাস, এটুকুনি বললেই কিন্তু যথেষ্ট। এরপরে আজকে তৃতীয় প্রশ্ন দেখো, নগরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল। কেন নৌকা চিরকালের জন্য বাঁধা হয়ে রয়েছে? নগর কবিতায় কবি অজিত দত্ত নৌকোর মধ্য দিয়ে তার নিজের জীবন তথা মানব জীবনকে উপস্থাপন করেছেন। কবি কবিতাতে নানান রূপকের ব্যবহারের মাধ্যমে উপস্থাপন করেছেন মানব জীবন কিভাবে তার পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নানান দায়িত্ববোধ কর্তব্যবোধের বা মোহের বন্ধনে বাঁধা পড়ে থাকলেও প্রতিনিয়ত তার কল্পনার আশা আকাঙ্ক্ষার জগতে পাড়ি দিতে চায়। শত ব্যর্থতা সত্ত্বেও কিন্তু এই প্রচেষ্টা প্রতিনিয়ত চলতে থাকে। তা সে প্রসঙ্গেই কবি ব্যক্ত করছেন, যেমন নৌকোকে নগর করে রেখে যতই আমরা প্রবাহিত করার জন্য প্রচেষ্টা অবলম্বন করি না কেন, দাঁড় টানা আর মাছ তুলে পাল বাঁধার মতো সে নৌকো কিন্তু প্রবাহিত হবে না। ঠিক একইভাবে কবিও তার মানব জীবনে নিজেকে পারিবারিক সামাজিক প্রেক্ষাপটে যেভাবে বেঁধে রেখেছেন, তিনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষার জগতে পাড়ি দেওয়ার জন্য মনের মধ্যে ভাবনাকে প্রাবল্য প্রদান করলেও তিনি অগ্রসর হতে সক্ষম নন। তাই কবিও যেমন তার বাস্তবের প্রেক্ষাপটে চিরকালের জন্য বাঁধা পড়ে আছেন, নৌকোও ঠিক
নোঙর হয়ে রয়েছে তটভূমিতে চিরকালের জন্য। ব্যাস, এরপরে 4 নম্বর প্রশ্ন আজকের। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। এই লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। ঠিক একইভাবে প্রশ্নের উত্তর কাছাকাছি হবে, কিন্তু প্রশ্ন ধরেই উত্তরটা শেষ হবে। বিষয়টা এখানে একদম নির্দিষ্ট। তাহলে চলো আমরা কিভাবে উত্তরটা বলবো দেখে নিই। কবি অজিত দত্ত তার নোঙর কবিতায় বাস্তবের প্রেক্ষাপটে তিনি যে দায়িত্ব কর্তব্য মায়ার বন্ধনে বাঁধা পড়ে আছেন তা একটি নৌকোর তটভূমিতে নোঙর করে রাখার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। কবি ব্যক্ত করছেন কবিতায় একটি নৌকোকে নোঙর করে রাখা অবস্থায় যখন প্রবাহিত করবার প্রয়াস নেওয়া হয় বা প্রচেষ্টা অবলম্বন করা হয় দাঁড় টানার মতো, তখন কিন্তু সে প্রচেষ্টা বৃথা। প্রতিবার দাঁড়ের নিক্ষেপে স্রোতের যেন বিদ্রূপ শোনা যায়। যেহেতু প্রচেষ্টা অবলম্বন করা সত্ত্বেও উদ্দেশ্য বা সফল হওয়ার সম্ভাবনা এখানে কোনোভাবেই নেই। ঠিক একইভাবে এখানে কবি তার বাস্তব জীবনের প্রেক্ষাপটে পারিবারিক সামাজিক দায়িত্ব কর্তব্যবোধে আর মায়ার বন্ধনে যেভাবে নিজেকে বেঁধে রেখেছেন, তিনি কোনোভাবেই তার স্বপ্নের, কল্পনার বা আশা আকাঙ্ক্ষার রঙিন জগতে পাড়ি দেওয়ার শত চেষ্টা অবলম্বন করলেও পাড়ি দিতে সক্ষম হবেন না। তাই কবি মনে করেছেন যে বাস্তব প্রেক্ষাপটের বন্ধন মুক্তির যে নিষ্ফল প্রচেষ্টা বা প্রয়াস কবি প্রতিনিয়ত করছেন, এটা কবি মনে করছেন, তা যেন গতিশীল সময়ের যে ধারাবাহিকতা যা এখানে কবিতায় স্রোতের মধ্য দিয়ে ফুটে উঠেছে তা বিদ্রূপ করছে কবিকে। ব্যাস, এইটুকুনি হচ্ছে এই অংশের তাৎপর্য। আসল কথা এখানে কবি নিজের ভেতর থেকে বাস্তব বোধ সম্পর্কেও যেমন সচেতন, ঠিক তেমনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষার জগতে পাড়ি দেওয়ার কথা সম্পর্কেও সচেতন। তিনি যেন ধারাবাহিকভাবে মাঝে মধ্যেই বাস্তবতার মধ্যে থেকেও সেই প্রয়াসটা অবলম্বন করে চলছেন, কিন্তু তিনি জানেন কোনোভাবেই সেখানে তিনি পৌঁছতে পারবেন না বা তিনি সফল হবেন না। এটাই হচ্ছে কবির কাছে যেন মনে হচ্ছে যে সেই প্রচেষ্টা বারবার গ্রহণ করছেন, কিন্তু যেহেতু সফল হচ্ছেন না, তাই সেই জগৎ যেন উল্টে কবির কাছে বিদ্রূপাত্মক একটা ভঙ্গি উপস্থাপন করছে। এটা কবিরই ভাবনা, কবির মনের মধ্যে। এরপরে আজকের 5 নম্বর প্রশ্ন। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা। কে কেন তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন? এর মান 3। আজকে যতগুলো প্রশ্নের উত্তরই আলোচনা করছি সবের মান 3। কে কেন তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন? কবি অজিত দত্ত নোঙর কবিতায় রূপকের মধ্য দিয়ে মূলত একটি নৌকোর তটভূমিতে নোঙর হয়ে থাকার এই রূপকের মধ্য দিয়ে তার নিজের জীবনের বাস্তবের প্রেক্ষাপটে দায়িত্ব কর্তব্য ও মায়ার বাঁধনে বাঁধা পড়ে থাকার বিষয়টিকে উপস্থাপন করেছেন। কবি বারবার প্রচেষ্টা অবলম্বন করেন তার কল্পনার আশা আকাঙ্ক্ষার রঙিন জগতে পাড়ি দেওয়ার জন্য। মাঝে মধ্যেই তার মনের মধ্যে সেই জগৎ সম্পর্কিত ভাবনা জোয়ারের ঢেউয়ের মতো প্রাবল্য লাভ করে, কিন্তু পরমুহূর্তে বাস্তব সচেতনতা ঠিক ভাটার মতো রূপ নেয় তার মনে সেই আশা আকাঙ্ক্ষার জগৎ। কবি সেই প্রচেষ্টা স্বরূপ মাঝে মধ্যেই তার দিশাহীন জীবনে তারার দিকে চেয়ে চেয়ে দিকের নিশানা করতে শুরু করেন, যাতে করে তিনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষার জগতে পাড়ি দিতে সক্ষম হন, কিন্তু তাতেও তিনি ব্যর্থ হন। যতই তিনি
তার দিশা স্থির করার চেষ্টা করুন না কেন, কোনোভাবেই তিনি তার সেই কল্পনার আশা-আকাঙ্ক্ষার জগতে পাড়ি দিতে সক্ষম হন না। ব্যাস, এটা গেল আজকের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আজকে 6 নম্বর প্রশ্ন, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। কবিতার একদম শেষ স্তবকের প্রথম লাইন, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এখানে তরি ভরা পণ্য বলতে কবি কি বুঝিয়েছেন এবং লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। তরি ভরা পণ্য বলতে কবি অজিত দত্ত তার নগর কবিতায় তার নিজের জীবনের যে উপলব্ধি, অনুভূতি বা যে ভাবনা, তার কল্পনার আশা আকাঙ্ক্ষার রঙিন জগৎকে কেন্দ্র করে তাকেই উপস্থাপন করেছেন। তরি হচ্ছে কবির জীবন, আর কবির জীবনের উপলব্ধি হচ্ছে সেই তরির পণ্য। এরপরে চলো লাইনটির তাৎপর্য, দ্বিতীয় অংশের উত্তর। তাহলে আমরা নগর কবিতায় দেখি কবি অজিত দত্ত তার জীবনের দুটি জগৎ সম্পর্কেই সচেতন এবং সে বিষয়টিকে একটি নৌকর নগর হয়ে থাকার মধ্য দিয়ে উপস্থাপন করেছেন। কবি তার বাস্তব প্রেক্ষাপটের সামাজিক যে পারিবারিক দায়িত্ববোধ সেদিক সম্পর্কেও সচেতন, আবার তিনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষা রঙিন জগৎ সম্পর্কেও সচেতন। তিনি তার কল্পনার জগৎ সম্পর্কে যে সচেতন সেটা আমরা বুঝতে পারি কবির বারবার সেই জগতে পাড়ি দেওয়ার প্রচেষ্টার মধ্য দিয়ে। তিনি কিন্তু তার বাস্তবের দায় দায়িত্ব বা কর্তব্য বোধকে কখনোই অস্বীকার করছেন না বা অবহেলা করছেন না বা ত্যাগও করছেন না। আবার তিনি তার সেই আশা আকাঙ্ক্ষার জগতে পাড়ি দেওয়ার প্রচেষ্টাটাকেও হারিয়ে ফেলছেন না। তাই কবিতার একদম শেষ মুহূর্তে গিয়েও যেন কবি তার জীবনের এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে উপস্থাপন করছেন, যে তিনি তার মনে সমস্ত রকম উপলব্ধি নিয়ে, অনুভূতি নিয়েই তার সেই কল্পনার জগতে অর্থাৎ সপ্ত সিন্ধু পারে পাড়ি দেওয়ার প্রচেষ্টা তার জীবনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই গ্রহণ করেছেন। তার জন্য কিন্তু তিনি তার বাস্তব প্রেক্ষাপটকে বিঘ্নিত করেননি। ব্যাস, এটা গেল 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আজকের শেষ প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, তবু দাঁড়টানি, কবিতার একদম শেষ লাইন ধরে তবু দাঁড়টানি শব্দটির এই বাক্যের মধ্যে বা লাইনটির মধ্যে তবু শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো, বা তবু শব্দটি ব্যবহারের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এর মানও 3। তাহলে আমি যে এতগুলো প্রশ্নের এই শেষের দিকের প্রশ্নগুলোই যে বিষয়টা উপস্থাপন করলাম, যে কবি সচেতন, কবি দুটো জগৎকেই স্বীকার করেছেন এবং দুটো জগৎকেই সমানভাবে যে তিনি তার জীবনে গুরুত্ব দিয়েছেন বা বজায় রেখেছেন, সেটাই ব্যক্ত করা হচ্ছে এই তবু শব্দের মধ্য দিয়ে। তাহলে উত্তরটা আমরা কিভাবে বলবো সেটা এবার আলোচনা করছি। কবি অজিত দত্ত তার নগর কবিতায় বিশেষ তাৎপর্য ফুটিয়ে তোলার জন্য এই তবু শব্দটি ব্যবহার করেছেন। আসলে কবি রূপকের আশ্রয়, মূলত একটি নৌকর নগর তটভূমিতে নগর হয়ে থাকার রূপকের আশ্রয় তার নিজের জীবনের বাস্তব প্রেক্ষাপটে বাধা পড়ে থাকার দিকটিকে উপস্থাপন করেছেন। এখানে কবি তার বাস্তব জীবনের পারিবারিক সামাজিক প্রেক্ষাপটের দায়বদ্ধতা ও কর্তব্য সম্পর্কে যেমন সচেতন, ঠিক তেমনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষার জগতের রঙিন জগৎ সম্পর্কেও সচেতন। তাহলে কবি বাস্তবতার প্রেক্ষাপটে সুযোগ পেলেই তার কল্পনার জগতে পাড়ি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবেন। এই দিকটিকে উপস্থাপন করতে গিয়েই কিন্তু তবু শব্দটির ব্যবহার। কবি সচেতনভাবেই মেনে নিয়েছেন বা জেনে গিয়েছেন এটাই তার জীবন। বাস্তবতার দায়বদ্ধতার মধ্যে থেকেও মাঝে মধ্যেই অবকাশ পেলেই তিনি তার কল্পনার আশা আকাঙ্ক্ষার জগতে, রঙিন জগতের ভাবনায় তিনি ডুবে যাবেন, হারিয়ে যাবেন। এটাই তার জীবনে একটা আলাদা মাধুর্য প্রদান করে। এই তবু শব্দে ব্যবহারের মধ্য দিয়ে এই দিকটিকে কবি কবিতায় উপস্থাপন করেছেন। তাহলে আমরা নগর কবিতার প্রশ্ন উত্তর আলোচনা শেষ করলাম। তোমাদের যদি কারোর এই টেক্সট পোর্শনের কোনো লাইন ধরে অর্থ বুঝতে অসুবিধা থাকে তাহলে অতি অবশ্যই আমাকে মেসেজ করবে।